প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাব সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। কলাকেন্দ্র ও কিবরিয়া প্রিন্ট স্টুডিওর আয়োজনে কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ছাপচিত্র উৎসব ও 14তম কিবরিয়া ছাপচিত্র মেলা। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 9 মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে মুজাহিদুল ইসলাম তুষারের পরিচালনায় স্কুল ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান টিফিনের ফাঁকে। টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। রাত 8টা 20 মিনিটে থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। ওসব কথা বাদ দে, তুই এখন সিরিয়াসলি বল, বানিয়া বসলে তুই কি করবি? আমি আমি কি করবো? ভদ্রভাবে থাকবো। মানে মানে যতটা সম্ভব কম কথা বলবো। সেটা তো তুই প্রতিদিনই করিস। আজকে বেশি কম। আর এর মাঝে যদি কবির ভাই তোর সাথে কথা বলতে আসে, তাহলে বলবো গেস্ট সামলাও। রাত 9টা 30 মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় রিয়েলিটি শো কঙ্কার সেরা পরিবার সিজন 4। স্ক্রিনে আমরা চোখ রাখবো, সেখানে 4টি ছবি দেখানো হবে। বলতে হবে কোন ছবিটি আলাদা কিংবা বেমানান। জান্নাতুল ফেরদৌসি পরিবার। বিডি জবস। কেন? এটা হচ্ছে একটা জব সাইট আর বাকিগুলো সোশ্যাল মিডিয়া। রাত 11টা 30 মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এ লগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন এনটিভির নিমন্ত্রণে। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সিআরপির নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ সোহরাব হোসেন। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো ভীষণ ভালো আছি। শুরুতে আপনাকে অভিনন্দন জানাতে চাই। আমরা জানি সিআরপির অর্থায়নে নির্মিত একটি চলচ্চিত্র, যে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গাজী রাকায়েত, এবং চলচ্চিত্রটির নাম হচ্ছে সি দ্য পারসন, মানুষটিকে দেখো, যেটা 1 মে মুক্তি পেয়েছে ব্লকবাস্টারে। সব কিছু মিলিয়ে আসলে একটা তো প্রত্যাশা থাকে নিশ্চয়ই কোনো একটি চলচ্চিত্রকে ঘিরে। তো সেই প্রত্যাশার জায়গাটা আসলে কতখানি পূরণ হয়েছে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। সিআরপি নির্মিত যে চলচ্চিত্র সি দ্য পারসন, যেটাকে বাংলায় ডাবিং করে ট্রান্সলেট করা হয়েছে, যেটা রাইটার ছিল এলসপেথ ওল্ডি, একজন ব্রিটিশ মানবাধিকার কর্মী। ছবিটি মুক্তি পেয়েছে এবং আশা করি যে এই ছবিটি যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেটা পূর্ণ হবে। কারণ আপনি জানেন যে ছবিটির মূল থিম ছিল সেরিব্রাল পালসি। সেই সেরিব্রাল পালসির বিষয়টি নিয়েই এই ছবিটি মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হবে, সেই প্রত্যাশাই আমাদের ছিল এবং আশা করি এটা পূর্ণ হবে। এই চলচ্চিত্রটি নির্মাণ করবার পরিকল্পনা কতদিন আগে থেকে করেছিলেন আপনারা? এটা নির্মাণ করার পরিকল্পনা প্রায় 3 বছর আগে থেকেই ছিল। কিভাবে হলো, মানে পুরো বিষয়টা ছিল, আপনি জানেন যে সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর, উনি বাংলাদেশে 46 বছরের বেশি এই মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। আচ্ছা। আসলে প্রতিবন্ধী মানুষ সমাজে অবহেলিত। উনি শুধু সিআরপিতে প্রতিবন্ধী মানুষের চিকিৎসা না, তাদের অধিকার এবং তাদের যে সামাজিক মর্যাদা যাতে ফিরে পায় সেজন্যই সিআরপি কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই সিনেমাটি পরিকল্পনা নেওয়া হয়, যাতে করে শুধু তার চিকিৎসা এবং অধিকার না, যাতে সামাজিকভাবেও
একজন প্রতিবন্ধী মানুষ মর্যাদা নিয়ে টিকে থাকতে পারে বাস্তবে। এবং মানুষও সচেতন হয়, সাধারণ মানুষ সচেতন হয়। সাধারণ মানুষ সচেতন যেমনটি হয়। আপনি বলছিলেন যে এই সিনেমার মূল থিম হচ্ছে সেরিব্রাল পালসি। আমি সেরিব্রাল পালসি সম্পর্কে একটু জানতে চাইবো যে এটা মূলত কি? সেরিব্রাল পালসি এটা মূলত এক ধরনের ডিসেবিলিটি বা শারীরিক অক্ষমতা, যেটা আপনার আমরা বলি নন প্রোগ্রেসিভ ব্রেন ড্যামেজ, অর্থাৎ ব্রেনের যে নর্মাল বিকাশ হয় বাচ্চাদের, এই বিকাশে যদি কোনো বাধাগ্রস্ত হয় অথবা ব্রেনের কোনো অংশ যদি ড্যামেজ হয়, সেই কারণে সেরিব্রাল পালসি হয়। এবং সেটা আপনার অনেক সময় প্রেগনেন্ট মাদারের বাচ্চার জন্মের আগেও হতে পারে, জন্মের সময়ও হতে পারে এবং জন্মের পরেও হতে পারে। আচ্ছা, এর লক্ষণগুলো কেমন থাকে? লক্ষণগুলো মূলত একজন সেরিব্রাল পালসির বাচ্চা সে চলাফেরাতে যে নর্মাল বাচ্চারা যেভাবে চলাফেরা করে সেটা অনেক সময় বাধাগ্রস্ত হয়। যেমন তার ব্যালেন্স অথবা ভারসাম্য অনেক সময় একটু কম থাকে, অথবা কোঅর্ডিনেশন সমন্বয়টা একটু কম থাকে। এবং এটার মধ্যে অনেক ধরনের টাইপস আছে, যেমন স্পাস্টিক, অ্যাথোটয়েড, অ্যাটাক্সিক। তো কোনো ক্ষেত্রে মাসলগুলো তার খুব দুর্বল হয়, কোনো ক্ষেত্রে আপনার স্পাস্টিসিটি হয়ে মাসলগুলো শক্ত হয়ে যায়, এবং তার যে নর্মাল যে ডেভেলপমেন্ট অন্য বাচ্চারা যেই বয়সে যেটা নর্মালি করে, সেই ক্ষেত্রে তার বাধাগ্রস্ত হয় বা পুরোপুরি নর্মাল করতে পারে না। মূলত শারীরিক সিমটম দেখে এটা বোঝা যায় যে সেরিব্রাল পালসি। আচ্ছা, বাট তার মেধা, বুদ্ধি, ব্রেন অন্যান্য দিকে বেশ ভালো থাকে। কিন্তু এটার ট্রিটমেন্টটা কি অনেক সময় সাপেক্ষ বা অনেক ব্যয়বহুল হয় কি? এটা চিকিৎসাটা মূলত আপনার পুনর্বাসন থেরাপি, যেমন ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, এবং কোনো ক্ষেত্রে মেডিসিন, মেডিকেল ট্রিটমেন্ট, এবং কোনো ক্ষেত্রে তার শারীরিক যদি কোনো কন্ট্রাকচার, ডিফর্মিটি থাকে, সার্জারিও লাগতে পারে। বাট মূলত থেরাপি এবং পুনর্বাসন সেরিব্রাল পালসিতে ক্ষেত্রে। আচ্ছা, আবার চলচ্চিত্রটা নিয়েই ফিরে আসতে চাই যে সি দ্য পারসন, এর যে মূল গল্প সেটা লেখা ছিল ইংরেজিতে এবং পরবর্তীতে সেটা আবার বাংলায় ট্রান্সলেট করা হয়েছে। গাজী রাকায়েত আমাদের নন্দিত একজন পরিচালক, যিনি এই সিনেমাটি পরিচালনা করেছেন। যখন প্রথম দেখলেন পুরো সিনেমাটি তখন কেমন লেগেছে? আসলে আমি তো সিনেমা এই নির্মাণের সঙ্গে প্রথম থেকেই অন্তর্ভুক্ত ছিলাম। বিশেষ করে সিনেমাটা দেখে খুবই ভালো লেগেছে যে আমরা একটি কাজ 3 বছর আগে প্ল্যান করে সুন্দরভাবে সম্পন্ন করতে পারলাম, সফল বাস্তবায়ন করতে পারলাম। বিশেষ করে আপনার গাজী রাকাত, যার কথা বললেন যে পরিচালক সিনেমার, অত্যন্ত আন্তরিক ছিলেন। উনি চাচ্ছিলেন যে এটা অন্যান্য সিনেমার মতো উনি পরিচালনা করবেন না, উনি অনেক এফোর্ট দিয়েছেন। প্লাস ওই টিমে আমাদের যে এক্সিকিউটিভ প্রডিউসার এলসপেথ ওল্ডি, যিনি এটা রাইটার এবং এটা এক্সিকিউটিভ প্রডিউসার, তো উনি ইউকেতে থাকেন, ওখান থেকে টাইম টু টাইম সাপোর্ট দিয়েছেন। প্লাস এটাতে আমাদের প্রডিউসার ছিল হুমায়ুন ফরিদ, উনি বাংলাদেশি একজন, উনি ভলান্টিয়ারলি এবং সিআরপির সাথে কাজ করেছেন, বা ভালো কাজ করেছেন, আন্তরিক কাজ করেছেন। সো সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে সিনেমাটি। যেহেতু এই চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছে, আমার এই চলচ্চিত্রটির ট্রেলার সেটা আমি অলরেডি দেখেছি, কিন্তু আরও একবার দেখে আসি এবং দর্শকদেরকেও দেখিয়ে আসি। অবশ্যই। দর্শক চলুন আমরা সি দ্য পারসন, মানুষটিকে দেখো, এই চলচ্চিত্রটির ট্রেলারটি একবার দেখে আসি। শুনলাম তুই নাকি একজন প্লেয়ার। ও মিস ফরিদা, পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছেন ফিরোজ মাহমুদ। বাচ্চারা দারুণ, তাই না? হ্যাঁ, আপনিও একজন ভালো শিক্ষক। সাংবাদিক। জি। আব্দুল, তোমার কি হয়েছে? আপনার কি কোনো ধারণা আছে আপনার এই লোকের মতো কত লোক সেখানে আছে? সে একজন প্রতিবন্ধী, যার সাথে ন্যায় বিচার করা হয়নি। হুইল চেয়ারে? হ্যাঁ, সে সিপি আক্রান্ত। কি হয়েছে? সেরিব্রাল পালসি। আমার খুব ডর লাগতেছে আফা, মনে হয় মানিক কোনো খারাপ গ্যাংয়ের লগে পড়ছে।
ট্রেলারটি আমরা একবার দেখে আসলাম এবং এখানে দেখছিলাম যে একটি নারী চরিত্র যিনি সেরিব্রাল পালসিতে আক্রান্ত তাকে দেখানো হয়েছে। আমার জানবার ইচ্ছে হচ্ছে যে এটার কি আসলে নির্দিষ্ট কোনো বয়স আছে যে বয়সে মানুষ সেরিব্রাল পালসিতে আক্রান্ত হয়? আমি বলেছি যে সেরিব্রাল পালসি হচ্ছে এক ধরনের ব্রেনের বিকারজনিত সমস্যা বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এটা মূলত শিশু বয়সী হয়ে থাকে আচ্ছা, এই ড্যামেজটা, এবং এটা পার্মানেন্ট ড্যামেজ, এটা প্রোগ্রেসিভ না। আপনার জন্মের আগে, জন্মের সময় অথবা জন্মের পরে সেই সময়টাতে হতে কিছু পারে। কিছু কারণ থাকে, সেই সময়টাতে হয়। অটিজমের সাথে সেরিব্রাল পালসির লক্ষণ মানে লক্ষণের ক্ষেত্রে কোনো মিল আছে কিনা, বা যদি থাকে সেটা মিলটা কেমন আর অমিলটা কেমন? খুব ভালো প্রশ্ন। আমাদের দেশে অনেকেই অটিজমটাকে জানে, কারণ এটা নিয়ে বেশ কথা হয় এবং আমাদের চিকিৎসাও ইদানিং হচ্ছে বাংলাদেশে। কিন্তু আপনি খেয়াল করবেন সেরিব্রাল পালসি নিয়ে তুলনামূলকভাবে একটু আমরা কম সচেতন। জি। তো অটিজম এবং সেরিব্রাল পালসি দুটাই মূলত ব্রেনের বিকাশজনিত সমস্যা, বাট অটিজমটা আপনার অনেকটা জেনেটিক, এটাকে বলা হয় আমরা জেনেটিক কারণে হয়, এবং সেটার সিমটমটা একটু ভিন্ন। আমি আপনাকে একটু আগে বলেছিলাম সেরিব্রাল পালসি আপনি একটি শিশু তার গ্রোথের সাথে সাথে দেখবেন যে তার শারীরিক কিছু অসুবিধা যেটা আপনার চোখে পড়বে, কিন্তু অটিজম বাচ্চাদের ক্ষেত্রে তার শারীরিক অসুবিধাটা তেমন বেশি থাকে না। আচ্ছা, বরং তার কমিউনিকেশন ওকে এবং সামাজিক যে আচার ব্যবহার, কথাবার্তা, এইসব ক্ষেত্রে তার অসুবিধাগুলো আসে, এবং অনেক সময় আর্লি এটা ধরা পড়ে না। যখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হয় তখন পরে গিয়ে ধরা পড়ে যে তার কমিউনিকেশনে মানে অসুবিধা। বেশি বয়সে গিয়েও সেটার লক্ষণগুলো বোঝা যেতে পারে। হ্যাঁ, বেশি বয়সে বোঝা যাবে, খুব বেশি না, কিন্তু আমরা বুঝতে পারবো যে এই শিশুটির যে আচরণ, সামাজিক ভাবে তার যে সকলের সাথে খেলাধুলা করা, অন্য বাচ্চাদের সাথে নর্মালি চলাফেরা করা, দেখা যায় সেটা হয়ে ওঠে না আর কি, তখন বোঝা যায় আর কি। তো বেসিকলি দুইটাই আসলে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, কিন্তু অটিজমের ক্ষেত্রে কমিউনিকেশন এবং আচার ব্যবহারজনিত সমস্যাটা বেশি। এবার একটু জানতে চাইবো যে সি দ্য পারসন বা মানুষটিকে দেখো, এই সিনেমাটির আগেও আপনারা বিহঙ্গ দ্য বার্ডস নামে আরও একটি সিনেমা করেছিলেন। সেই সিনেমাটির বিষয়বস্তু কী ছিল, সেটা কি নিয়ে কাজ করেছিলেন? সেটাও ডিসেবিলিটি নিয়ে, অর্থাৎ বিহঙ্গ সিনেমাতে অন্য টাইপের ডিসেবিলিটিটাকে ফোকাস করা হয়েছে। যেমন ধরেন সেখানে একটা মেয়ে ছিল যার ঘাট থেকে নিচ পর্যন্ত প্যারালাইজড, সে হুইল চেয়ারে বসেই তার জীবনযাপন করত, কিন্তু সে মুখ দিয়ে ছবি আঁকত, ছবি এঁকে সে সমাজে এবং দেশে পুনর্বাসিত হয়েছে। সেই ছবি দেশে এবং বিদেশে সেল করে সে অর্থ উপার্জন করেছে। আব্দুল আল মামুন ছিলেন এটা পরিচালক সে সিনেমার, এবং জাহিদ হাসান, ঈশিতা সহ অনেকে অভিনয় করেছেন। সেটাও মূলত সামাজিক সচেতনতার জন্য তৈরি করা। এই যে সামাজিক সচেতনতামূলক যে ধরনের চলচ্চিত্রগুলো নির্মাণ করছে সিআরপির উদ্যোগে, সেই জায়গা থেকে মানুষজনের মধ্যে আগ্রহ কেমন দেখেন এই চলচ্চিত্রগুলো দেখবার জন্য? মানুষের মধ্যে আগ্রহ আছে, তবে এটা নিয়ে একটু কাজ করতে হয় আর কি। কারণ আপনি জানেন যে সিনেমা বা নাটক এখনকার জেনারেশন তাদের কিছু চয়েস থাকে। ডিসেবিলিটি নিয়ে সিনেমা, সেটা যদি মানুষকে ভালোভাবে বোঝাতে হয় একটু সময়ের ব্যাপার, বাট আমাদের একটু কাজ করতে হয়। যেমন আজকে এই মিডিয়াতে যদি আমরা বলছি, মানুষ যদি জানে যে আসলে উদ্দেশ্য কী, নিশ্চয়ই মানুষের কাছে এটা পৌঁছে যাবে। এইভাবে করে বিভিন্ন জায়গায় যদি আমরা জানাতে পারি, আশা করি মানুষ এটা উপভোগ করবে। মানুষের ইন্টারেস্ট আছে, বাট সেই পর্যন্ত জানতে হবে, তো জানাতে হবে। সেটাই মানুষ পর্যন্ত পৌঁছাতে হবে। রাইট। সিআরপির অনেকগুলো বছর ধরে কাজ করছে। সিআরপি যখন তৈরি করা হয়েছিল সেই সময়ের গল্পটা যদি একটু ছোট্ট করে বলতেন। সিআরপি 46 বছর কাজ করে বাংলাদেশে। একজন ব্রিটিশ ভদ্রমহিলা, নাম ভ্যালেরি টেইলর। উনি মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশে আসেন, আসার পরে 2 বছরের জন্য এসেছিলেন। ওনার নাম ভ্যালেরি টেইলর। উনি আসছিলেন মূলত 2 বছর ভলান্টিয়ার সার্ভিস দিয়ে উনি চলে যাবেন ওনার দেশে। আসার পরে যখন উনি দেখলেন যে এই দেশে এত ডিসেবিলিটি আছে, প্যারালাইসিস আছে, তাদের তো চিকিৎসা ক্ষেত্রে তেমন ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি বা পুনর্বাসন সেবা তেমন নাই।
সেই ক্ষেত্রে উনি আস্তে আস্তে চিন্তা করলেন বাংলাদেশের মানুষের জন্যই উনি থেকে যাবেন এবং উনি এখন থেকে গিয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন সম্মানজনক, এবং উনি সহ এখন আমাদের যে ট্রাস্টি বোর্ড আছে, ম্যানেজমেন্ট আছে, আমরা সবাই সিআরপি স্টাফরা একসঙ্গে কাজ করি 46 বছর ধরে। এই কাজটা অনেক আগেই শুরু হয়েছে এবং এখন আপনার বাংলাদেশে প্রায় 12টা ব্রাঞ্চ আছে সিআরপির, এবং ঢাকা সহ ঢাকা, সাভার সহ বিভিন্ন ডিভিশনে। এবং আপনি খুবই খুশি হবেন জেনে যে প্রতিটা ব্রাঞ্চ প্রতিষ্ঠিত হয় মানুষের সহযোগিতায়। কেউ জমি দিয়েছে, কেউ বিল্ডিং করে দিয়েছে। কারণ সিআরপি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। ভ্যালেরি যখন প্রতিষ্ঠিত করে তখন উনি চিন্তা করেছিলেন যে যারা অসহায়, দরিদ্র, ডিসেবিলিটি আছে তারা যাতে সিআরপিতে এসে চিকিৎসা নিতে পারে, সেই উদ্দেশ্যে তৈরি করা। এবং বাংলাদেশে 12টি ব্রাঞ্চে আমরা চিকিৎসা দিচ্ছি এবং এখানে প্রায় 1,20,000-এর উপরে প্রতি বছর মানুষ সেবা নেয়। অনেক অনেক। জি, সেটাই, মানুষের সেবা করবার মধ্য দিয়ে একটা অন্যরকম আত্মতৃপ্তি পাওয়া যায়, যেটা মনে হয় অন্য কোনো কিছুতে নেই, এবং সেটাই আপনাদের সবচাইতে বড় শক্তি আমি বলবো। অবশ্যই। বিশেষ করে আপনাকে আমি বলতে চাই যে মানুষের সেবা দিতে হলে ধৈর্যের প্রয়োজন আছে, এবং এই পুনর্বাসন সেবা প্রতিবন্ধী মানুষের সেবায় যারা দিয়ে থাকে অনেক ধৈর্য প্রয়োজন আসলে, এবং সেটা আপনার ইনার যে মানে সোলটাকে অনেক স্যাটিসফাই করতে হয়, এবং তাদেরকে ভ্যালুস, সামাজিক যে কিছু মানবিক যে মূল্যবোধ সেটাও প্রয়োজন হয়। সিআরপিতে আমরা এই কাজটা করি। বাংলাদেশের যে কোনো রকম সংকটময় মুহূর্ত, রানা প্লাজা, কোভিডের সময়, জুলাই অভ্যুত্থানের সময়, সিআরপি একেবারে অন্যরকমভাবে কাজ করেছে, যেটা বড় একটা ভূমিকা রাখতে মানে সহায়ক হয়েছে। আমি একটু সেগুলো সম্পর্কে জানতে চাইবো যে সেই সময়টা তো আপনাদের অনেক একটা রাশ সময় যায়, কিভাবে ম্যানেজ করেন? রাইট। সিআরপি যেহেতু মানবিক প্রতিষ্ঠান, সো আমরা একটা রুটিনের মধ্যে চিকিৎসা এবং পুনর্বাসন সেবা দিই। চিকিৎসা এবং পুনর্বাসন সেবার মধ্যে আপনার এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, যেখানে আপনার একটা টিম কাজ করে। তার মধ্যে আপনার মেডিকেল ডক্টর, নার্স, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট এবং কাউন্সিলর সহ অন্যান্য টিম মেম্বাররা থাকে। তো আমাদের একটা ভালো সুবিধা আছে যে আমাদের একটা বিগ টিম, স্কিল টিম এখানে কাজ করে। এই রুটিনের বাইরে যেহেতু মানবিক প্রতিষ্ঠান, যদি কোনো ডিজাস্টার আসে, যেমন ধরেন আপনি বললেন রানা প্লাজার সময়, হঠাৎ যেহেতু রানা প্লাজার যে ঘটনাটা ঘটে সিআরপির খুব কাছে, সাভারে আপনি জানেন। জি, তো যখন এই কলাপস হলো বিল্ডিংটা, তারপর থেকেই সিআরপি কর্তৃপক্ষ এবং পাশেই আনাম মেডিকেল হসপিটাল ছিল, অন্যান্য হসপিটালে যখন ইমার্জেন্সি পেশেন্টগুলো গিয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে সিআরপিতে পুনর্বাসনের জন্য নিয়ে আসে যাদের প্রয়োজন হয় পুনর্বাসন। এবং শুধু তাই না, ওই পেশেন্ট যারা সারভাইভ করেছিল ওইখান থেকে বেঁচে গিয়েছিল তাদেরকে আমরা লং টাইম কমিউনিটিতে পুনরায় পুনর্বাসিত হওয়ার জন্যে পুনর্বাসন সেবা দিয়েছি। তাদের ইনকামের জন্য ইনকাম জেনারেশন সেবা দিয়েছি। এরকমভাবে আমরা চেষ্টা করি যে দেশের যখন কোনো অসুবিধা হবে, দেশে যখন কোনো ইমার্জেন্সি হয়, সেই ক্ষেত্রেও সিআরপি যাতে কন্ট্রিবিউট করতে পারে। এবং রিসেন্টলি আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের পরে যে শারীরিক এবং মানসিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 140 জনের উপরে সিআরপিতে চিকিৎসা এবং পুনর্বাসন সেবা নিয়েছে। তারপরে আপনার বিশেষ করে কোভিডের সময়, কোভিড-19, ওই সময় আমরা ইমার্জেন্সি কেয়ার দিয়েছি, বিশেষ করে যারা ডিসেবিলিটি এবং যাদের আর্থিক অসুবিধা আছে তাদেরকে, যেমন ফুড প্যাকেজ এবং অন্যান্য পিপি বা যা প্রয়োজন তাদের। এরকম বিভিন্ন সময় ইমার্জেন্সি আসলেও আমরা চেষ্টা করি তাদেরকে সেবাটা দেওয়ার জন্য আর কি। তারপরে ফ্লাড, বন্যার সময় যতটুকু সম্ভব হয়। বাট আমাদের ফোকাসটা হচ্ছে ডিসেবিলিটি। আমরা চেষ্টা করি যে এমনিতেই আপনি নর্মাল মানুষের তো অসুবিধা থাকে, কিন্তু ডিসেবল পিপলরা আরও ডিসঅ্যাডভান্টেজ, কারণ কোনো চ্যালেঞ্জটা বেশি। ইভেন ডিজাস্টারের সময় দেখেন নর্মাল যারা আছে তারা যেভাবে সার্ভাইভ করতে পারে, ডিসেবল পারসন কিন্তু ওইভাবে সার্ভাইভ করতে পারে না। সো আমাদের মূল ফোকাসটা হচ্ছে ডিসেবিলিটি নিয়ে। সিআরপি তো একটি ওয়েলফেয়ার অর্গানাইজেশন, তো এটার ফান্ডিংটা আসলে কিভাবে আসে? রাইট, গুড কোশ্চেন। সিআরপি ওয়েলফেয়ার অর্গানাইজেশন, এবং সিআরপির মিশন হচ্ছে গরিব অসহায় মানুষ যাতে এখানে চিকিৎসাটা পায়। এবং
আমাদের কমিটমেন্ট হচ্ছে যাতে গরিব এবং অসহায় মানুষ আজীবন চিকিৎসা নিতে পারে, অর্থের অভাবে যাতে তারা ফেরত না যায়। তো এই কমিটমেন্ট আসলে বাস্তবায়ন কিন্তু খুব কঠিন। হ্যাঁ, ডেফিনেটলি। কারণ এই টাকাটা কোথা থেকে আসবে? তো সিআরপির ফাউন্ডার ভ্যালেরি টেইলর প্রথম যখন শুরু করেন সম্পূর্ণ অনুদান দিয়ে শুরু করেছিলেন, ছোট অনুদান দিয়ে, এবং ছোট্ট একটা ভাড়া হাউজে ঢাকাতে শুরু করেছিলেন, সোহরাওয়ার্দী হসপিটালের একটা ছোট গোডাউনে। 5 থেকে 7 বার বিভিন্ন স্থান পরিবর্তন করতে 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 এখন সাভারে একটা বড় প্রায় 10 একরের উপরে জায়গায় এটা স্থাপন হয়েছে এবং সারা বাংলাদেশে অনেকগুলো ব্রাঞ্চ হয়েছে। তো এই ফান্ডিংটা মূলত আসতো ভ্যালেরি টেইলর ট্রাস্ট ইউকে থেকে এবং বাংলাদেশের বিভিন্ন ইন্ডিভিজুয়াল ডোনারও জাকাত ফান্ড থেকে শুরু করে বিভিন্ন ফান্ড দিয়ে থাকে আর কি, বিভিন্ন প্রতিষ্ঠানও ফান্ড দিয়ে থাকে। বর্তমানে আমাদের 30% ফান্ডিং সাপোর্ট লাগে, 70% আমাদের নিজস্ব ইনকাম জেনারেশন থেকে আসে। উদাহরণস্বরূপ যেমন আমাদের একটা ইনস্টিটিউট আছে, আমাদের সিআরপি মিরপুরে একটা বিল্ডিং আছে, আমরা বিল্ডিংয়ের কিছু অংশ ভাড়া দিই, বাকি অংশটা মূলত বাংলাদেশি বিভিন্ন জেনারাস ডোনাররা দিয়ে থাকেন। এবং বাইরের দেশে আমাদের 4টা চ্যারিটি আছে যারা বাংলাদেশি নাগরিক বিদেশে থাকেন, তারা সিআরপির জন্য ফান্ড রেজ করেন। তার মধ্যে একটা আছে আপনার ভ্যালেরি টেইলর ট্রাস্ট ইউকে, জার্মানিতে আছে, কানাডাতে আছে, ইউএসএতে আছে, এবং সেই চ্যারিটিগুলো ফান্ড রেজ করে আমাদের দেশে সিআরপিতে পাঠায় যাতে করে গরিব অসহায় মানুষগুলো সেবাটা পেতে পারে। এবং বাংলাদেশ সরকারও এই আমাদের টোটাল বাজেটের একটা অংশ সিআরপিকে সহযোগিতা করে, সিআরপিকে অনুদান করে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদেরকে সহযোগিতা করে। এভাবে সব কিছু মিলিয়ে 30% এখন আমরা সাপোর্ট পাই আর কি, এবং এটাতে চলে যাচ্ছে। এবং আমরা আশা করি ভবিষ্যতে আরও সাপোর্ট পেলে আরও এই সেবাটাকে আমরা মানে বিস্তর পরিসরে বাড়াতে পারবো। বিশেষ করে এখন ধরেন আমরা ডিভিশন ওয়াইজ আমরা 13টা সেন্টার স্থাপন করেছি, কিন্তু যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রতিটা জায়গায় একটা করে সেন্টার করা যায় তাহলে আপনার এই যাদের ডিসেবিলিটি আছে তাদের কিন্তু কষ্ট করে ঢাকাতে বা অনেক দূরে ট্রাভেল করতে হবে না, এবং ট্রাভেল করাটা তাদের জন্য খুব সহজ না, অনেক সময় অনেক কিছু ফেস করতে হয়। সো আই হোপ দিস ডোনেশন উইল বি কিপ কন্টিনিউ, এবং ভবিষ্যতে এটা সাপোর্ট আসবে আর কি। থ্যাংক ইউ। অনেক অনেক শুভকামনা রইল আপনাদের এই উদ্যোগের জন্য, এবং সি দ্য পারসন মানুষটিকে দেখো এই সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে আমাদের আয়োজনে এসেছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।